একটা দেশ যেখানে প্রেসিডেন্ট শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি যেন পুরো রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রবিন্দু। ২৬ বছর ধরে ক্ষমতায় এবং এখনও তাকে সরানো যায়নি। প্রশ্ন হলো, ভ্লাদিমির পুতিন এতটা অভেদ্য কেন? রাশিয়ায় একটা কথা প্রচলিত আছে, ক্রেমলিনে টিকে থাকতে চাইলে তোমাকে শুধু শক্তিশালী হলেই হবে না, সবার ভয়ও হতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব কেন পুতিনকে সরানো এত কঠিন, কেন তার বিরুদ্ধে বিদ্রোহ করলেও শেষ পর্যন্ত সবাই হার মানে, এবং কিভাবে তিনি পুরো রাশিয়াকে এমনভাবে গড়েছেন যেখানে ক্ষমতার প্রতিটি রাস্তা গিয়ে মিশেছে এক ব্যক্তির কাছে। শুরুতেই বুঝতে হবে, পুতিন কেবল একজন প্রেসিডেন্ট নন, তিনি একজন সাবেক কেজিবি কর্মকর্তা। আর কেজিবি মানেই গোপন নজরদারি, ভয়, তথ্য নিয়ন্ত্রণ আর নিখুঁত প্রতিশোধের রাজনীতি। ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর পুতিন প্রথমেই যেটা করেন তা হলো রাশিয়ার গোয়েন্দা এবং নিরাপত্তা কাঠামোকে নিজের হাতে নিয়ে আসা। আজ রাশিয়ায় শুধু একটি গোয়েন্দা সংস্থা না, পুরো একটা জাল কাজ করে। এফএসবি দেশের ভেতরে নজর রাখে, এসভিআর বিদেশে, জিআরইউ সেনাবাহিনীর উপর, ন্যাশনাল গার্ড আন্দোলন দমন করে, আর এফএসও শুধু পুতিনকে রক্ষা করার জন্য তৈরি। ভাবুন, আপনি যদি রাশিয়ার কোনো জেনারেল হন, তাহলেও নিশ্চিত হতে পারবেন না আপনার ড্রাইভার বা সহকারী আসলে কার লোক। আর এই কারণেই রাশিয়ায় বড় ধরনের ষড়যন্ত্র শুরু হওয়ার আগেই তা অনেক সময় ফাঁস হয়ে যায়। কিন্তু শুধু নজরদারি দিয়ে তো ক্ষমতায় টিকে না, ভয়ও তৈরি করতে হয়। আর এখানেই আসে রহস্যময় মৃত্যু। সাবেক গোয়েন্দা, বিরোধী রাজনীতিক, অলিগার্ক, এমনকি বিদ্রোহী সেনা নেতারাও এক এক করে অদ্ভুত পরিস্থিতিতে মারা গেছেন। কেউ বিষক্রিয়ায়, কেউ জানালা থেকে পড়ে, কেউ বিমান দুর্ঘটনায়। সবচেয়ে বড় আলোচিত ঘটনা ছিল ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু। এই প্রিগোজিনি ছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান, একসময় পুতিনের খুব কাছের মানুষ। কিন্তু ২০২৩ সালে তিনি হঠাৎ মস্কোর দিকে মার্চ শুরু করেন। এটা ছিল পুতিনের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বিশ্ব ভেবেছিল এবার হয়তো রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হবে, কিন্তু শেষ মুহূর্তে একটা সমঝোতা হয়। প্রিগোজিন থেমে যান, আর ঠিক ২ মাস পর তার ব্যক্তিগত বিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়। কেউ সরাসরি প্রমাণ করতে পারেনি, কিন্তু পুরো বিশ্ব বুঝেছিল রাশিয়ার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। পুতিনের আরেকটা বড় শক্তি হলো অলিগার্কদের নিয়ন্ত্রণ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার তেল, গ্যাস এবং ব্যাংকিং খাত কয়েকজন ধনী ব্যবসায়ীর হাতে চলে যায়। তারা এতটাই শক্তিশালী ছিল, অনেকে বলতো রাশিয়া আসলে ক্রেমলিন না, অলিগার্করাই চালায়। কিন্তু পুতিন এসে পুরো খেলাটাই বদলে দেন। তিনি একটা স্পষ্ট বার্তা দেন, ব্যবসা করো, ধনী হও, কিন্তু রাজনীতিতে ঢুকবে না। যারা কথা শুনেছে তারা টিকে গেছে, যারা চ্যালেঞ্জ করেছে তাদের ব্যবসা, সম্পদ, স্বাধীনতা সব হারাতে হয়েছে। এভাবেই পুতিন ধনীদেরও রাষ্ট্রীয় অধীনে নিয়ে আসেন। তবে পুতিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সম্ভবত তার সিলোভিকি নেটওয়ার্ক। এরা কারা? এরা মূলত সাবেক কেজিবি, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের একটি প্রভাবশালী চক্র, যারা এখন রাশিয়ার রাজনীতি, অর্থনীতি, তেল, গ্যাস, অস্ত্র ব্যবসা সব কিছুরই নিয়ন্ত্রণে। পুতিন তাদের শুধু বন্ধু বানাননি, তিনি তাদের ভাগ্যকেও নিজের ভাগ্যের সাথে বেঁধে ফেলেছেন। মানে, পুতিন ক্ষমতা হারালে তাদেরও পতন হবে। তাই তারা শেষ পর্যন্ত পুতিনকে রক্ষা করবে যে কোনো মূল্যে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার গভর্নর ব্যবস্থা। একসময় রাশিয়ার আঞ্চলিক গভর্নররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন, তাদের নিজস্ব ক্ষমতা ছিল। কিন্তু ২০০৪ সালে বেসলেন স্কুল হামলার পর পুতিন নিরাপত্তার অজুহাতে গভর্নরদের স্বাধীনতা কমিয়ে দেন। ধীরে ধীরে পুরো রাশিয়ার অঞ্চলগুলো মস্কো নির্ভর হয়ে যায়।
আজ কোনো গভর্নরের রাজনৈতিক ভবিষ্যৎ, বাজেট, ক্ষমতা সব নির্ভর করে ক্রেমলিনের উপর। তার মানে হচ্ছে রাশিয়ার বিশাল মানচিত্র, প্রতিটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছে পুতিনের অনুগত লোক। এখন আসা যাক সবচেয়ে ভয়ের জায়গায়, পারমাণবিক অস্ত্র। রাশিয়ার হাতে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারগুলোর একটি রয়েছে। স্থলপথ, সাবমেরিন আর আকাশ, 3 স্তরে সাজানো এই শক্তি পুতিনকে শুধু রাশিয়ার নেতা বানায় না, তাকে বৈশ্বিক শক্তির প্রতীকও বানায়। কারণ পশ্চিমা বিশ্ব জানে পুতিনকে কোণঠাসা করার চেষ্টা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটার প্রভাব পুরো পৃথিবীর উপর পড়তে পারে। তাই অনেক সময় সরাসরি সংঘর্ষের বদলে নিষেধাজ্ঞা, কূটনীতি আর প্রক্সি যুদ্ধের পথ বেছে নেওয়া হয়। তবে শুধু ভয় আর অস্ত্র দিয়ে 26 বছর টিকে থাকা যায় না। পুতিন আরেকটা জিনিস খুব ভালো বোঝেন, স্থিতিশীলতার মনস্তত্ত্ব। অনেক রুশ নাগরিক মনে করেন পুতিন না থাকলে দেশ বিশৃঙ্খল হয়ে পড়বে। 90-এর দশকের অর্থনৈতিক অরাজকতা, মাফিয়া যুদ্ধ, রাষ্ট্রের দুর্বলতা, এসবের স্মৃতি এখনও অনেক রুশ নাগরিকের মনে আছে। পুতিন সেই স্মৃতিকে ব্যবহার করেছেন। তিনি নিজেকে তুলে ধরেছেন বিশৃঙ্খলার বিপরীতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে। আর ইউক্রেন যুদ্ধের পর তিনি পুরো দেশকে এক ধরনের যুদ্ধ অর্থনীতিতে নিয়ে গেছেন। কারখানাগুলো অস্ত্র তৈরি করছে, সামরিক খাতে চাকরি বেড়েছে, রাষ্ট্রীয় প্রচারণায় বলা হচ্ছে রাশিয়া এখন অস্তিত্বের লড়াইয়ে লড়ছে। ফলে অনেক মানুষ অর্থনৈতিক কষ্ট সহ্য করেও রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুতিন কি সত্যি অভেদ্য? ইতিহাস বলে কোনো শাসকই চিরস্থায়ী নন। সোভিয়েত ইউনিয়নও একদিন ভেঙে পড়েছিল। যে কেজিবি একসময় পুরো পূর্ব এশিয়া কাঁপিয়েছে, সেই সংস্থার কর্মকর্তারাই নতুন বাস্তবতার সামনে অসহায় হয়ে পড়েছিল। কিন্তু আজকের বাস্তবতা হলো পুতিন এমন এক সিস্টেম তৈরি করেছেন যেখানে শুধু একজন মানুষকে সরালেই সব বদলে যাবে না। কারণ তিনি শুধু ক্ষমতায় বসে নেই, তিনি পুরো রাষ্ট্রযন্ত্রের ভেতরে নিজের শেকড় ছড়িয়ে দিয়েছেন। এবং হয়তো এ কারণেই 26 বছর পরও ক্রেমলিনের সবচেয়ে শক্তিশালী শক্ত চেয়ারটিতে এখনও বসে আছেন ভ্লাদিমির পুতিন।